আসসালামু আলাইকুম। আমি জামিল, বিজ্ঞানী.org এর পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ক্যাম্পাসের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান স্যার। স্যার, প্রথমেই আপনার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আপনার বিস্তারিত কোথা থেকে আদার। সালাম আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন মিস্টার জামিল। ইয়েস আমি স্যার। মোহাম্মদ সাইদুর রহমান। আমি একজন তরুণ গবেষক, লেখক এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। আমি ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছি, সিলেটে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এবং এই একাডেমিক পাশাপাশি আমি খেলাধুলার সাথেও যুক্ত আছি। আমার ইউনিভার্সিটির সকল খেলাধুলার দায়িত্ব, ফুটবল, ক্রিকেট এবং বাকি সব বিষয়গুলোও আমি দেখাশোনা করি, সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চলমান থাকে আমার। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর যদি বলি বাসা ঢাকাতে। আহ, এই তো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার গবেষণার বিষয় কি? আর আপনার মূল গবেষণার বিষয়টি আমাদের জন্য একটু সহজভাবে বলেন। ধন্যবাদ। গবেষণার বিষয় আসলে অনেক সুন্দর একটা প্রশ্ন এবং বেশ জটিল প্রশ্নই বলা যায়। যে গবেষণার বিষয় এক বাক্যে বলা তো আসলে বেশ কষ্টকর, তবে বলা যায়। যেমন আহ, যেহেতু বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর ছিল রাজশাহী ইউনিভার্সিটির, তো তারপরে থেকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বা অন্টারপ্রিনিয়রশিপ অথবা হিউম্যান রিসোর্স সাইকোলজি, বার্ন আউট, জব স্যাটিসফ্যাকশন, মোটিভেশন, এগুলো নিয়ে কাজ করছি। এবং সাথে অ্যাজ ইউ নো, ইন্টারনেট অফ এভরিথিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এই বিজনেস বিষয়গুলোকে টাচ করছে, আমি আসলে এর ভেতরে যাই নাই। আমি তো বিজনেসের স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে পুরো যাওয়া যাচ্ছে না। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি আমাদের এই বিজনেস আসপেক্টস গুলাতে কিভাবে টাচ করে, সেই সব বিষয়েও দেখাশোনা করছি, গবেষণা করছি। এবং সোশ্যাল সায়েন্স রিসার্চার হিসাবে আসলে আমাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কিভাবে সমাজের কন্টেম্পোরারি ইস্যুগুলাকে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে আমি ম্যাচ করতে পারি। সেই বিষয়গুলা কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ায় অর্গানাইজেশনে, সোসাইটিতে কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট আসে, এবং অন্টারপ্রিনিয়রশিপ, এদের ইন্টেনশন, স্টুডেন্ট ইন্টেনশন নিয়েও কাজ করছি, কিভাবে ইন্টেনশনটা গ্রো করা যায় এবং অন্টারপ্রিনিয়রশিপের ক্ষেত্রে কোন বিষয়গুলো চ্যালেঞ্জ। তো সার্বিক বিষয়গুলো যদি আমি একটু সামারি করে বলি, আমার রিসার্চের ইন্টারেস্ট মূলত অন্টারপ্রিনিয়রশিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এইচআর সাইকোলজি। আর সাম্প্রতিক বিষয়গুলো তো নিয়ে টাচ করছেই। হুম, এভাবেই উত্তর দিতে চাই। ধন্যবাদ জামিল। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার গবেষণা কাজগুলো মানে গুলি কিভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে? গবেষণার আমরা আসলে একটু যদি করি, আমরা আহ, বাংলাদেশে সচরাচর আমরা রিসার্চ বেস পড়াশোনাটা একটু কমই হয় আমাদের ইউনিভার্সিটি লেভেলগুলোতে, আমরা আসলে দেখছি সব। তো সেই ক্ষেত্রে গবেষণার যে বিষয়বস্তু সেগুলা কিভাবে সোসাইটিতে ইম্প্যাক্ট করবে, এটা যদি বলতে যাই তাহলে পলিসি এবং আমাদের যে রেকমেন্ডেশনস গুলো থাকে, সেগুলো যদি প্রপার ইমপ্লিমেন্টেশন সোসাইটিতে করা যায়। আমি যদি এক্সাম্পল হিসেবে দেই তাহলে রিসেন্টলি আপনারা খেয়াল করবেন, এই যে গতকালকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট, এইচএসসি রেজাল্ট দিছে। তো রাইট স্যার। কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে রেজাল্টটা দিছে আসলে আমার মাথায় আসে না। আমি বেশ কিছু স্ট্যাটাস পড়তেছিলাম। তো এটা কেন বললাম, যখন কিনা কোভিড এর পিরিয়ড ছিল, কোভিড ব্যাক ইন 2019, ওই সময় আমি একটা পেপার লিখছিলাম। সেটা হচ্ছে অনলাইন লার্নিং এবং এটা কিভাবে ইফেক্টিভ করা যায় সোসাইটিতে। এবং আমার শেষে রেকমেন্ডেশন ছিল এরকম, যে শুধু কোভিড না, যদি বাংলাদেশে এই ধরনের অন্য কোনো সিচুয়েশন যদি আসে, তাহলে কিভাবে এই ফলাফলগুলো মূল্যায়ন করা যায়, স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া যায়। তো সেই সকটা সেইখানে দেওয়া ছিল, সেই গাইডলাইনটা দেওয়া ছিল। হয়তোবা মানে গভর্নমেন্ট অথবা এই এডুকেশন পলিসিতে যারা আছে তারা প্রয়োজন মনে করে নাই, তো সেই ক্ষেত্রে তারা হয়তো অ্যাডপ্ট করে নাই। আবার আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি জামিল, সেটা হচ্ছে যেমন আমরা তো সিলেটে 2023 সাল এবং প্রায় আমরা দেখি যে চা বাগানে যে শ্রমিক যারা আছেন,
তারা কিন্তু আসলে প্রায় তাদের বেতন মজুরি এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে যুদ্ধ করে। ব্যাক জি ইন স্যার। 2019 আমি একটা পেপার লিখছিলাম, সেটা হচ্ছে টি গার্ডেন ওয়ার্কার দে আর আইসোলেটেড কমিউনিটি এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ড কিভাবে ডেভেলপ করা যায়। এবং এটা খুব ভালো একটা জার্নালে, ওয়ার্ল্ডের নাম করা একটা জার্নালে পাবলিশ হয়েছিল। এবং সেইখানে 2019 আমি যখন তাদের মতামত নেই, মানে শ্রমিকদের এবং যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে তাদের মতামত যখন আমি নেই, তখন তারা বলছিল যে 300 টাকা যদি করা যায় মজুরি তাহলে গ্রহণযোগ্য। আর মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট যারা, তারা বলছিল যে 200-220 টাকা করে। শেষ পর্যন্ত কিন্তু খেয়াল করবেন 2021 সালে এসে তাদের বেতন এখন মনে হয় তারা যুদ্ধ বিগ্রহ করে 180 টাকায় আসছে, 180 টাকায় আনছে। তো দেখেন, দেখেন আমার রেজাল্টটা পুরো ম্যাচ করে না, তারপরেও আমার কাছে মনে হয়েছে এই রেজাল্টের ইম্প্যাক্ট আছে। আবার আর একটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে যে মনে করেন আমার কোভিড-19 সময় আমি একটা পেপার লিখছিলাম, সেটা হচ্ছে আমার পেপারের উপরে বেস করে আমি এক্সাম্পলটা দিচ্ছি আর কি, কিভাবে গবেষণা হেল্প করে। সেটা হচ্ছে অবশ্যই। এরকম যে পজিটিভ সাইড অফ দ্য কোভিড-19, আর পেপারের টাইটেলটা ছিল থ্যাংক ইউ কোভিড-19। তো তখন বেশ পৃথিবীর অনেকগুলা দেশ থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে এই পেপারটা একটু আমাদের দেন, সেটা আমরা স্পেশাল একটা ইস্যু তৈরি করবো এই এই পেপারের উপরে বেস করে। কেন? কারণ কি, কোভিড-19 আমরা সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানতাম যে কোভিড-19 ডেডলি একটা ভাইরাস, মানে মরণ ঘাতী। হ্যাঁ, সেইখানেও যে পজিটিভ কিছু দিক আছে সেইটা আমরা যেমন আমি একটু খেয়াল করবেন ওই সময় বাচ্চাদের চিপস খাওয়া কমে গেছিল, পরিবেশের একটা ভারসাম্য ফিরে আসছিল। তো এইভাবে করেই আসলে রিসার্চের ইমপ্লিমেন্টেশন গুলা আমরা সোসাইটিতে দেখতে পাই। এবং আমি একটা কথা সবসময় বলি যে আমরা 100% মানুষই রিসার্চার, তার মধ্যে 80% মানুষ হচ্ছে প্র্যাকটিক্যাল রিসার্চার, আর 20% পিপল হচ্ছে একাডেমিক রিসার্চার। আর এই 20% একাডেমিক রিসার্চারের যে রেজাল্ট গুলা, সেই রেজাল্ট গুলাই 80% প্র্যাকটিক্যাল রিসার্চার তারা সোসাইটিতে পায়। যেমন মনে করেন আপনি আমাজনে কোনো কিছু কিনবেন অথবা দারাজে কোনো কিছু কিনবেন, আপনি কিন্তু এই সাইডে যাইতেছেন ওই সাইডে যাইতেছেন, আপনি প্রাইস কম্পেয়ার করতেছেন, বিভিন্ন জিনিস কম্পেয়ার করতেছেন। দিজ আর দ্য ইমপ্লিকেশনস। এন্ড এইভাবে করে রিসার্চের মাধ্যমে সমাজ উন্নতি হয়। 20 বছর আগে যদি একটু মালয়েশিয়ার ক্ষেত্রে চিন্তা করেন, তারা কোন জায়গায় ছিল আর আমরা কোথায় ছিল। গতকাল বা তার আগের পর্বে মশিউর রহমান স্যার একটা কথা বলছিল যে আমরা সবসময় ভারত বিরোধিতা করি, ভারত বিরোধিতা না, ভারতের সাথে হিংসা করা দরকার আমাদের। যে বিশ্বের টপ 10টা ইউনিভার্সিটিতে ইউএসএ তারা কোথায় আছে আর আমাদের রেশিওটা যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো। সো আমরা পিছিয়ে আছি কেন? আমাদের এই ইমপ্লিমেন্টেশন, রিসার্চের ইমপ্লিমেন্টেশনটা কম, যার কারণে আমরা পিছিয়ে আসছি। এবং আমরা যদি কোনো কারণে যদি কোনো সমস্যার মুখে যদি পড়ি এই মুহূর্তেও, তাহলে অবশ্যই উচিত ওই বিষয়ে প্রিভিয়াস রিসার্চাররা কি বলছে পাবলিশ রিসার্চে, সেইখানে আমরা যদি খেয়াল করি তাহলে সেই পাবলিশ রিসার্চ গুলোতে আমরা রেজাল্ট গুলো পেয়ে যাব। এবং ওই রেজাল্ট গুলো যদি আমরা সমাজে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব যে একটা সুষ্ঠু মানে সমাধান পাওয়া। এভাবে করে রিসার্চের ইমপ্লিমেন্টেশন গুলা মানে সমাজে আসে আর কি। জামিল, আশা করি রাইট। বুঝতে পারছেন। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, গবেষণা কাজের বিশেষ কোনো অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন? এমন কোনো অভিজ্ঞতা যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলেছে? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স এরকম বহু ঘটনা আছে ভাই। রিসার্চের হাতে করি 2012-এ। আমার আমি তখন হচ্ছে থার্ড ইয়ারে মনে হয় স্টুডেন্ট। আমরা একাডেমিক সেন্সে একটা কথা বলি যে আন্ডারগ্রেড স্টুডেন্টদের রিসার্চ শেখানো উচিত, আর যখন কিনা মাস্টার্সের দিকে করে যায় তখন তাদের পাবলিকেশনসে যাওয়া উচিত, অথবা ফোর্থ ইয়ারে থাকতে। তো ওই রাইট স্যার। সময় থেকে যেহেতু রিসার্চ শুরু, তো অনেক ঘটনাই আছে। তো রিসেন্ট অতি সম্প্রতি দুইটা ঘটনা বলি। যেমন আমরা একটা রিসার্চ পেপার লিখলাম, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইন একাডেমিক রিসার্চ। অর্থাৎ একাডেমিতে আমরা যারা রিসার্চ করি তাদের এই চ্যাট জিপিটির ইম্প্যাক্টটা কতটুকু। তখন আমরা যখন লেখা শুরু করলাম, আসলে তখন আমরা একটু কনফিউজড ছিলাম যে এই পেপারটা যে লিখতেছি, ইট ওয়াজ এ ভেরি সিম্পল অ্যান্ড বেসিক মানে স্টেটমেন্ট, হ্যাঁ, বেসড অন আওয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তখন আমরা ভাবতেছিলাম যে এই পেপারটা লিখতেছি এটা কি আসলে। ও আর একটা ইনফরমেশন দেন, চ্যাট জিপিটিতে বাংলাদেশের সর্বপ্রথম পেপার আমাদের কোলাবোরেশনে। আবার কোভিড-19-এর সর্বপ্রথম পেপার বাংলাদেশে আমাদের কোলাবোরেশনে। রাইট তো স্যার। আমরা ধারণা করতেছিলাম এই পেপারটা কি আসলে সমাজে বা মানুষজন কেমন ভাবে একাডেমিতে নিবে, বুঝতে পারি নাই। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এই পেপারটা আমাদের এখন সবচেয়ে বেশি সাইটেড পেপার। আমাদের লিস্টে যতগুলা পেপার আছে, আমার কোলাবোরেশনে যারা যারা পেপার আমরা লিখি, এই পেপারটাই হচ্ছে সবচেয়ে বেশি সাইটেশন পাওয়া পেপার। এবং শুধু তাই না,
এই পেপারটা, এই পেপারের মধ্যে ওপেন অ্যাক্সেস পেপারের মধ্যে একাডেমিক রিসার্চার কিভাবে এআই এবং চ্যাট জিপিটি তাদের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা উচিত, কতটুকু ইন্ট্রিগেট এবং অনেস্টি আনা উচিত, সেই জিনিসগুলো সব লেখা আছে। তো এইটা একটা বিষয়, এটা ভেতর থেকে আমাদের মোটিভেশন দেয় এরকম ঘটনা। আবার আরো ঘটনা আছে, মনে করেন আপনার যে ডেটা কালেকশন, আপনি জানেন রিসার্চের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট পার্ট ডেটা কালেকশন। এই ডেটা রাইট, কালেকশনের রাইট, রাইট। ক্ষেত্রে যাওয়ার সময় নানান ধরনের এক্সপিরিয়েন্স হয়। মনে রাইট। করেন কেউ বলতেছে যে ভাই আমার ছবিটা দিয়েন পেপারে, কেউ বলতেছে না আমারটা দেওয়া যাবে না। এরকম একটা ঘটনা। আমি বার্ন আউট নিয়ে, আমার তো থিসিস বার্ন আউট থিসিস নেওয়ার সময় একটা স্টেটমেন্ট দেই আমি, একটা মানে ওইখানে উইমেনদের উপর কাজ করছি আমি। তো একটা মহিলা একটা কথা বলছেন, মেয়ে ওয়ার্কার, সেই কথাটা আমার আজীবন মনে থাকবে। যে ভাই আমাদের আর জীবন, আমি কোট করতেছি, যে ভাই আমাদের আর জীবন, সকালবেলা যাই রাত্রেবেলা আসি, মেয়েটার মুখও ঠিক মতো দেখতে পারি না। তো এরকম নানান ধরনের আসলে ঘটনা আমাদের এনকাউন্টার করা লাগে। রিসেন্টলি আপনারা জানেন বাংলাদেশে যারা আছেন 24 এর যে মুভমেন্ট জুলাই আগস্টে, সেইটা নিয়েও একটা রিসার্চের কাজ করতেছি আমি। সেইখানেও এমন এমন কিছু ইভেন্ট এনকাউন্টার করতেছি, আসলে লাইফ লার্নিং এগুলা। এবং এই জিনিসগুলা আহ, যখন কিনা আমাদের ছেলেমেয়েরা বা আপনাদের ছেলেমেয়েরা আসবে, তখন আমরা গল্প করতে পারবো যে এই ব্যক্তির সাথে এরকম কথা বলছি। দিস আর অনলি পসিবল ফর মানে রিসার্চ। এর যে আসলে মজা, মানে এই মজার মধ্যে যে আসতে পারবে, একমাত্র সেই বুঝতে পারবে আসলে এর মজাটা কতটুকু। হ্যাঁ। হম। এইটাই আর কি। থ্যাংক ইউ। স্যার, একজন বিজ্ঞানীর কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? বিজ্ঞানী ডট অর্গ এর মূল পাঠক শিক্ষার্থী, নবীন বিজ্ঞানী ও গবেষক, তাদেরকে গাইড দেওয়ার জন্য। ওকে ফাইন। একটা নতুন বিষয় হচ্ছে একজন বিজ্ঞানী। বিজ্ঞানী আসলে বিজ্ঞানী শব্দটার সাথে একটা ইয়া কি, মানে আমার যে স্টেটমেন্ট বিজ্ঞানী নিয়ে, সেই স্টেটমেন্টটা হচ্ছে যে সব বিজ্ঞানী গবেষক, বাট সব গবেষক কিন্তু বিজ্ঞানী না। রাইট। বিজ্ঞানের মধ্যে নতুনত্ব থাকে, আর গবেষণার মধ্যে আমরা খুঁজে বের করি, নতুন কিছু সংযোজন করি। তো বিজ্ঞানী বা গবেষক যেটাই বলেন, সেক্ষেত্রে আমার যে সাজেশন থাকবে, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেমন সম্পর্ক, নানান ধরনের সম্পর্ক করি। হ্যাঁ, আমাদের বাবা মার সাথে সম্পর্ক, তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, ঠিক এরকম একটা সম্পর্ক তৈরি করতে হবে। সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার ল্যাপটপের সাথে, ডেস্কটপের সাথে। রাইট। হ্যাঁ। এবং আহ, এইটা আপনার ওপেন মাইন্ডেড হতে হবে, ওপেননেস টু এক্সপিরিয়েন্স, ওপেননেস টু আস্ক কোয়েশ্চেন্স। আপনার অলওয়েজ মানে কিউরিসিটি থাকতে হবে আপনার। গ্রুপ খুলে দিয়েছি, হ্যাঁ। লিখে দিয়েছি যার যা মতামত আছে এখানে লিখেন। একটু কিউরিসিটি থাকা লাগবে, একটু না ভালোই। নট অনলি দ্যাট, পারসিস্টেন্স থাকা লাগবে। এবং আমার কাছে মনে হয় যে গবেষণা করার জন্য খুব বড় একটা বিষয় যেটা থাকা উচিতই, সেটা হচ্ছে যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, নট অনলি দ্যাট ইথিক্স। হ্যাঁ, ইথিক্স এর একটা বড় ভূমিকা আছে সেইখানে। এবং আরো মোটা দাগে যদি বলি, আমি তো এইচআর রিসার্চার, সেক্ষেত্রে প্রফেসর এম হাবিবুল্লাহ, একজন রিনাউন্ড এইচআর এক্সপার্ট, সে বলেছিলেন যে আহ, যদি ভালো কোনো কিছু হতে চান, ভালো রিসার্চার, ভালো গবেষক, ভালো বিজ্ঞানী, তাহলে আপনি ক্রিকেট সেন্স থাকা লাগবে। ক্রিকেট সেন্স মিন্স সি ফর ক্রিয়েটিভ, আর ফর রেশনাল। মানে ক্রিকেট মানে যেটা ক্রিকেট খেলি আমরা, ইমন। হুম। সি রাইট। ফর ক্রিয়েটিভ, আর ফর রেশনাল, আই ফর ইনোভেটিভ, কে ফর নলেজেবল, ই ফর এক্সপিরিয়েন্স, অ্যান্ড টি ফর টাইম সেন্স। খুব সহজে আমি যদি বললাম আর কি, মনে রাখার জন্য যারা দর্শক, পরবর্তীতে যারা শুনে থাকবেন, আবার একবার বলি। ক্রিকেট অ্যাপ্রোচ: সি ফর ক্রিয়েটিভ, আই ফর, আর ফর রেশনাল, আই ফর ইনোভেটিভনেস, সি ফর কনসান্টিউয়াসনেস, কে ফর নলেজেবল, ই ফর এক্সপিরিয়েন্স, অ্যান্ড টি ফর টাইম সেন্স। সবগুলা সমন্বয় লাগবে। যদি সমন্বয় লাগে, সমন্বয় করতে পারেন, একটু সময় নিতে পারেন, সময়, থ্যাংক ইউ স্যার, সময় নিতে পারেন। এবং এটা কিন্তু খুব সহজ বিষয় না যে আপনি বাজারে গেলেন, চার পাঁচটা প্যান্ট আছে, একটা কিনে নিলেন। একটু সময় নিতে হবে। রেজাল্ট, রিসার্চের রেজাল্ট পেতে হলে একটু সময় নেওয়া লাগবে। এর মানে হচ্ছে একটু পার্সিভারেন্স, ধৈর্য ধরা ধরা লাগবে। এই বিষয়টাই। আর ওই যে যা বললাম, গার্লফ্রেন্ডের মতো সম্পর্ক করতে হবে কম্পিউটারের সাথে, ল্যাপটপের সাথে, দেন রাইট, স্যার। পসিবল। আপনার হাতে মোবাইল আছে, আপনি ঘুমাচ্ছেন রাত্রেবেলা, মনে করেন একটা কিছু আসলো, এই যে ইলন মাস্কের গতকালকে ঘটনাটা দেখছেন তো? হ্যাঁ। আমি হুম। একটা ফেসবুকে পোস্টও করছি, সে মানুষ নাকি এলিয়ান এটা খুঁজে, এইটাও একটা রিসার্চের বিষয়।
এখন এবং এই একমাত্র ব্যক্তি বিজ্ঞানী যে রিসেন্টলি তার উপর একটা পেপারও লেখা হয়েছে স্প্রিঞ্জারে, তার লিডারশিপ স্কিলের উপরে। হ্যাঁ। তো আশা করি ইমন বুঝতে পারছেন। আহ, রাইট। আর যেটা বিষয় হচ্ছে, আরো বলবো সামনে আসবে, সামনে আসবে যেমন কোলাবোরেশনের একজন ভালো সুপারভাইজার মেন্টর, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং একজন সঙ্গবাস করা লাগবে যে যার মনে কোয়েশ্চেন আছে, শুধু এইটা কোয়েশ্চেন করে ওইটা কোয়েশ্চেন করে, এই ধরনের মাইন্ডসেট ফ্রেন্ড থাকলে রিসার্চ করা সম্ভব। হ্যাঁ। স্যার, বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানী কাজ করতে চায় তাদের জন্য আপনার কোনো মেসেজ কিংবা বার্তা? অফকোর্স, তরুণ যারা আছেন যারা রিসার্চ করতে যান, আসলে আমরা কিন্তু এই যে একটু আগেই বললাম 80% পিপল আর দ্য রিসার্চার্স। সুতরাং আমরা কিন্তু সবাই লিখি, আমরা ফেসবুকে লিখি, আমরা পরীক্ষার খাতায় লিখি, আমরা উম, প্রয়োজনে লিখি, অপ্রয়োজনে লিখি। লেখালেখির অভ্যাসটা একটু করা উচিত আমাদের। এবং সেইটা যদি হয় একটু বিষয়ভিত্তিক, তাহলে অবশ্যই স্বাগতম। এবং যে লেখা লিখি সেই লেখার একটা বেসমেন্ট থাকা উচিত এবং লজিক থাকা উচিত, ভিত্তি থাকা উচিত। এইটা লিখে যদি আমরা শুরু করি, তখন আমাদের আস্তে আস্তে আসলে একটু স্বাদ জাগে যে আমরা পাবলিশড ভার্সনে যদি কোনো জায়গায় এটা আনতে পারি, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। আর এই জন্য যে বার্তা আমার সিম্পল, যে আসলে আহ, নিজে নিজেকে জানুন, তারপরে স্বপ্ন দেখুন আসলে। এবং অধ্যাবসায়ের সাথে কোন 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 দিকে নজর দিলে আপনার যে সাবজেক্ট এরিয়া আছে সেই সাবজেক্ট এরিয়ার সাথে আপনার সোসাইটির কোন জায়গায় অসঙ্গতি আছে, সেই বিষয়গুলো যখন আপনি ম্যাচ করতে পারবেন এবং সেটার যখন একটা একাডেমিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবেন, সেই তখনই একটা রিসার্চ সম্ভব। এবং এখানে আবারও বলছি, যে কোনো একজন সুপারভাইজার আপনি একটু ফিক্স করেন এবং সুপারভাইজারের সাথেই কাজ করা। আমি মনে করি যে আপনার যেখানে বাধা আসবে সেইখানে আপনার সুপারভাইজার আপনাকে সহায়তা করতে পারবে। এবং আহ, একটা জিনিস মনে রাখবেন সবাই, এটা আমার হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, আপনার কল্পনাই কিন্তু আপনার সীমা। আপনি যেখানে তাকায় আছেন সেইখানে যেতে হবে আপনার। এবং সেইখানে যেতে হলে যে অ্যানালাইসিস, যে তথ্য এখানে আনা লাগবে, যে ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা লাগবে, সে তার জন্যই হয়তো বা একটু সাপোর্ট লাগবে। এবং আমাদের দেশ এখন আসলে রিসার্চের ক্ষেত্রে বেশ আগায় আসছে এখন। দেখবেন আমি আমি যেহেতু আপনারা শুনলেন এইচআরএম অন্টারপ্রিনারশিপ নিয়ে কাজ করতেছি, যখনই কিনা এই প্রোগ্রামটা একটু সার্কুলেট হবে তখনই কিন্তু আপনি আমাকে রিচ করতে পারবেন। আমি এইভাবে করেই আসলে সামনের দিকে আগায় আসা উচিত। জামিল, আমি এই বলেই উত্তরটা দিতে চাই। আরো অনেক আছে, এগুলো এক্সটেন্ড করা যাবে জামিল। হ্যাঁ। হুম। তবে বার্তা হচ্ছে যে লেখালেখি শুরু করতে হবে এবং এটার একটা পাবলিশড ভার্সনে মানে আনতে হবে। যদি আনতে পারেন তাহলেই এটা সার্থকতা আসবে। নট প্যারিশ, প্যারিশ করা যাবে না কোনো কিছু, প্লিজ। থ্যাংক জামিল। ইউ স্যার। ধন্যবাদ স্যার। অনেক শিক্ষার্থী স্যার সিজিপিএ কম থাকে, তো তারা স্যার কিভাবে সে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পেতে পারে, সেটা কি স্যার রিসার্চের মাধ্যমে হতে পারে? অফকোর্স, ওয়াই নট। রিসার্চের ক্ষেত্রে আচ্ছা, এই যে এইখানে আমার কিছু বিষয় আছে বলার আছে। যেমন আমরা 8.5 বছর আমার শিক্ষকতার বয়স, জামিল। তো সেই রাইট। ক্ষেত্রে আমি দেখছি তো, বেশ অনেক সময় দেখছি যে স্টুডেন্টরা সিজিপিএ নিয়ে খুব ওয়ারিড হয়। ওয়ারিড হওয়া উচিত, হওয়া ভালো, এটা তো অবশ্যই। কিন্তু আপনি সিজিপিএ কম থাকলে যে একেবারে মানে হতাশ হয়ে যাবেন বা আমি আপনাকে হতাশাগ্রস্তের মধ্যেও ফালাবো, এইটা কখনোই না। হ্যাঁ, কখনোই না। এটা এক্সাম্পল আপনি আমাদের ইউনিভার্সিটিতে 4 5 7টা এক্সাম্পল আপনি পাবেন যাদের সিজিপিএ মানে আপনারা যেভাবে বলতেছেন কম, তারা খুব ভালো ভালো প্রতিষ্ঠানে, গুগলে আছে, আমাজনে আছে, তারপরে আরো আপনি জানেন তো ইমন, জানেন তো সবকিছু। তারপরে শুধু তাই না, আমার স্টুডেন্ট যারা, তারাই অলরেডি পিএইচডি করতে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, জার্মানিতে আছেন, ইউএসএ তে আছে, এবং তাদের রেজাল্ট আমি আসলে বলতে চাচ্ছি না, মানে এই সামনে বলতে চাচ্ছি না, যে এরকম একটা অবস্থা। ধরেন মনে করেন উম, আপনারা এক্সপেক্ট করেন না এরকম রেজাল্ট, সেইভাবেও যাচ্ছে। এখন তাহলে যাইতেছে কিভাবে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটু বলি। ওর একটা পেশন ছিল যে আমার যাইতে হবে। ও সে যোগাযোগ করছে প্রফেসরের সাথে, প্রফেসরকে তার রিসার্চ ইন্টারেস্ট কোন জায়গায় সেগুলো তাকে বুঝায় বলছে। এবং তার যে এখানে ওই যে আমি যদি স্পেসিফিক্যালি রাজুর কথা বলি, তার যে মানে এইখানে যে তার থিওরিটিক্যাল
এক্সপার্টাইজ এবং এটা প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশন সেইগুলা সুপারভাইজারকে ইনফর্ম করছে। যখন সুপারভাইজার স্যাটিসফাইড, আপনি তো বুঝে থাকবেন যে এই আমাদের দেশের এডুকেশন এবং সেইখানে প্র্যাকটিক্যাল রিসার্চ বেসড খুব কতটুকু আর বাইরে কেমন ভ্যালু দেয়, তখন সুপারভাইজার যখন মনে করছে যে না, হি ইজ ক্যাপেবল অফ এনরোলিং পিএইচডি, ওকে পিএইচডি কিন্তু দিছে। তো এইখানে যে বিষয়গুলো হচ্ছে, অবশ্যই আপনাকে মন খারাপ করার কোনো বিষয় নাই। অবশ্যই আপনার রিসার্চের মাধ্যমে নিজেরে প্রমাণ করতে হবে। আপনার পাবলিকেশনস, এটা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু মানুষজন হচ্ছে পাবলিকেশনস কি জিনিস সেইটাই তেমন ধারণা রাখতো না, কিন্তু এখন কিন্তু আবার তারা এই যে বিভিন্ন ইউনিভার্সিটি ভিসি ছাত্রের নিয়োগ দিতেছে, গুগল স্কলার সাইটেশন, তারপরে কোনটা স্কোপাস পেপার, তারপরে কোনটা ওয়েব অফ সায়েন্স, এবিডিসি ইন্ডেক্স, সেইগুলা বিষয় খেয়াল করতেছে। সুতরাং আপনি দুই একটা পেপার পাবলিশ করার চেষ্টা করেন। ওই যে বললাম আন্ডারগ্রেডের যে রিসার্চের এক্সপার্টাইজটা আপনি পাইছেন, সেটা একটু অনার্স মাস্টার্স এর দিকে এসে আপনি একটু পাবলিশ করার চেষ্টা করেন। তখন দেখবেন আসলে এই রেজাল্ট ফ্যাক্টর না, এবং আপনার দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাকে উপস্থাপন করার জন্য, যেমন স্টেটমেন্ট অফ দ্য পারপাস, অথবা আপনি যার কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিবেন, তখন সে কিন্তু ওইখানে যদি আপনাকে ভালো একটা রেকমেন্ড করে বা আপনি স্টেটমেন্ট অফ পারপাসটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু অফকোর্স তারা আপনাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিবে, এই একটা বিষয় আছে। তারপরে আরো কিছু বিষয় থেকেই থাকে, ইমন, রেজাল্ট আপনার খারাপ করছেন তার মানে যে আপনার একটা পার্ট টাইম জব থাকতে পারে, সেই এক্সপিরিয়েন্সটা শো করতে পারেন। আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লিডারশিপ স্কিলস যেগুলো আছে সেগুলা বিষয় থাকতে পারে। তারপরে আপনি খুব কম ইউনিভার্সিটি স্কলারশিপ, আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিওরেন্স, কম স্কলারশিপ বা ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা একেবারে হাই রেজাল্টের কথা বলে, রেজাল্টের কথা বলে দেয় তাদের ওই যে ইসিআর এবং ওই জায়গায় একটা রেজাল্ট ম্যাচ করার জন্য ওইটা। এরপরে যে স্কলারশিপ গুলা, যেমন আমি যদি একেবারে নাম ধরে বলি, যেমন ইরাসমাস মুন্ডাস, এসআই স্কলারশিপ, তারপরে আপনার মনে করেন শেভেনিং, কমনওয়েলথ স্কলারশিপ, এইখানে খুব বেশি প্রায়োরিটি দেয় আপনি লিডারশিপ স্কিল গুলা কোথায়, কমিউনিকেশন স্কিল গুলা কোথায়। তারপরে এই 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 বিষয়গুলো একটু যদি খেয়াল করেন। আর যে বিষয়ে একটা জিনিস, সেটা হচ্ছে একটা টেস্ট স্কোর তো থাকা উচিত, থাকলে ভালো আর কি। যেমন মনে করেন ইংলিশের জন্য আইএলটিএস এর কথা যদি বলেন, আবার যদি মনে করেন ওই যে জিমেটের কথা যদি বলি, এগুলো যদি থাকে তাহলে খুবই ভালো। এন্ড সর্বশেষ ডিপেন্ডটা করতেছে হচ্ছে আপনার যদি মাস্টার্স এর জন্য অথবা পিএইচডির জন্য যদি যান আপনি, তাহলে আপনি রিসার্চ প্রপোজালটা কিভাবে লিখেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু রিসার্চ প্রপোজাল গুলো কিন্তু খুবই সুন্দরভাবে ওরা কোয়েশ্চেন করে, যে এই কোয়েশ্চেনের আনসার গুলো যদি আপনি দেন, তাহলে এইভাবে আপনার রিসার্চ প্রপোজালটা রেডি হয়ে যাবে। আপনি রাইট সেইটা স্যার। রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করেন, দেন ইটস ইজি, নো ওয়ারিজ, রেজাল্ট সিজিপিএ কম, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ স্যার। একটানে বলে গেলাম, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। স্যার, গার্মেন্টস শিল্পে স্যার নারীদের বার্ন আউট নিয়ে আপনার আপনার গবেষণার প্রেক্ষাপট কি এবং এর ফলাফলগুলো কিভাবে প্রভাব ফেলেছে? ফাইন। গার্মেন্ট শিল্পের যেটা কোশ্চেনটা করছেন, সেটা হচ্ছে যে আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। আমি বার্ন আউট নিয়ে রিসার্চটা কখন থেকে বা কবে থেকে শুরু করি, যখন শুরু করি তখন বার্ন আউট নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত বার্ন আউট নিয়ে কেউ রিসার্চ করে না, সত্যি কথা বলতে। এটা হচ্ছে বিষয়, আপনি গুগল স্কলারে যদি সার্চ করেন আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে পেপারটা, রিসার্চ পেপারটা আমি লিখলাম, সেটা হচ্ছে যে বার্ন আউট অ্যামাং উইমেন ওয়ার্কার্স। এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক এমপ্লয়িজ। হ্যাঁ, অর্থাৎ প্রাইভেট ব্যাংক এমপ্লয়িতে, প্রাইভেট ক্ষেত্রে যে ব্যাংকগুলো আছে সেইখানে যে উইমেন, তাদের বার্ন আউট লেভেলটা কতটুকু সেটা মাপার চিন্তা করলাম, মানে মেজার করার চিন্তা করলাম। তো আস্তে আস্তে দেখলাম যে না, এটাই আসলে অনেক কাজ করার। অ্যান্ড আপনি সারপ্রাইজ হবেন এই রিসার্চের রেজাল্ট শুনলে, সেটা হচ্ছে যে 78% অফ দ্য উইমেন ব্যাংক এমপ্লয়িজ ইন বাংলাদেশ, দে আর সাফারিং বার্ন আউট। এখন বার্ন আউটটা কি একটু বুঝতে হবে। বার্ন আউট হচ্ছে, মনে করেন আমরা তো স্ট্রেস বুঝি, আমরা তো ফ্রাস্ট্রেশন বুঝি, স্ট্রেস এবং ফ্রাস্ট্রেশনের পরবর্তী স্টেজটা হচ্ছে বার্ন আউট, যেখানে বার্ন আউট, ইউ আর বার্নিং ফ্রম ইউর ইনসাইড বাট ইউ ক্যানট এক্সপ্রেস ইট টু আদার্স। অন্য মানুষকে এক্সপ্রেস করতে পারতেছেন না, এরকম একটা সিচুয়েশনকে বার্ন আউট বলে। এখন এই টপিক নিয়ে যখন আমি থিসিস প্রপোজালটা দিলাম, আমার সুপারভাইজার ইন্টারভিউ বোর্ডে আমাকে বলল যে এমফিল এর কথা বলছি আমি, যে
গার্মেন্টস ওয়ার্কারদের যদি বেশিরভাগই উইমেন, তাহলে গার্মেন্টস ওয়ার্কারদের বার্ন আউট আপনি নির্ধারণ করেন। আমি বললাম স্যার ইট উড বি টাফ ফর মি, যে এই মুহূর্তে আবার আমি পুরো প্রপোজাল চেঞ্জ করব। তো বললো যে দেখেন চেষ্টা করেন, তাহলে ইট উইল বি এ কন্ট্রিবিউটরি ওয়ার্ক টুয়ার্ডস দ্য সোসাইটি। আমি আসলাম, আসার পর চিন্তা ভাবনা করলাম, এবং চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো না আমি গার্মেন্টস ওয়ার্কারদের উপরে করতে পারি কাজটা। এবং ট্রুথ বি টোল্ড, আমি একটু লিটারেচার রিভিউ পড়া শুরু করলাম এবং দেখলাম যে আসলে উইমেন ওয়ার্কাররা বার্ন আউটের মধ্যে থাকে, কিন্তু তারা নিজেই বোঝে না যে তারা বার্ন আউটের মধ্যে আছে। ইয়েস। তা আমি এটা পড়াশোনা করলাম এবং সর্বশেষ ডেটা কালেকশনে যখন আসলাম, ইট ইট ওয়াজ ভেরি টাফ ফর মি। কোভিড এর মধ্যে অনেক কষ্ট করে ডেটা টেটা কালেকশন করা লাগলো, এবং সর্বশেষ রেজাল্ট পেলাম, এবং রেজাল্টে সিমিলার রেজাল্ট। ম্যাক্সিমাম অফ দ্য উইমেন ইন বাংলাদেশ দে আর সাফারিং ইন বার্ন আউট। এবং কারণ হিসাবে আসলো কি কারণ হিসাবে, তারা যে কাজ করতেছে ওয়ার্ক টাইম প্রেশার, তাদের যতটুকু কাজ তার চেয়ে টাইমের প্রেশার বেশি। এবং শুধু তাই না, তাদের ওভারলোড, এবং যে পরিমাণ কাজ তাদের অনেক বেশি ওভারলোড হয়, এবং নট ইন্ডাস্ট্রিয়াল সাউন্ড রিলেশন। হ্যাঁ, ইন্ডাস্ট্রির সাথে সাউন্ড রিলেশনশিপ নেই। পরবর্তীতে আহ, শেষ হলো, এবং রেকমেন্ডেশন হিসেবে আমি কয়েকটা রেকমেন্ডেশন দিলাম। এবং এর প্রভাবটা কি সমাজের প্রভাবটা এরকমই যে এই থিসিসের মাধ্যমে যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা যদি গার্মেন্টস ওয়ার্কার টপ ম্যানেজমেন্ট যদি অ্যাডপ্ট করে, তাহলে তারা পড়াশোনার মাধ্যমে তাদের গার্মেন্টস ওয়ার্কারদের যে বার্ন আউট লেভেলটা কম হাই, সেটা আস্তে আস্তে কমানো সম্ভব, এবং তাদের মধ্যে মোটিভেশন এবং তাদের মধ্যে হায়ার প্রোডাক্টিভিটি আনা সম্ভব। দ্যাট ওয়াজ দ্য প্রেক্ষাপট অফ মাই থিসিস। থ্যাংক ইউ স্যার। স্যার, রিসেন্টলি আপনার রিসার্চে দেখা হলো যে মানব সম্পদ ব্যবস্থা এবং কর্মশক্তি মনোবিজ্ঞান নিয়ে আপনার সাম্প্রতিক গবেষণা কি নিয়ে, এবং কোনো নতুন প্রবণতা লক্ষ্য করেছেন? ইয়েস, রিসেন্টলি যে কাজগুলা করছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক ফ্যামিলি ব্যালেন্স, ওয়ার্ক লাইফ কনফ্লিক্ট, ফ্লেক্সি টাইম, তারপরে তাদের প্রোডাক্টিভিটি কিভাবে এনক্রিজ করা যায়, ডিজিটাল লিডারশিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইফেক্ট ফলায়, হ্যাঁ এইসব বিষয়েও খুব বেশি প্রভাবিত করছে। এবং শুধু তাই না, এম্পাওয়ারমেন্ট ইনস্টিড অফ মাইক্রো ফাইন্যান্সিং অ্যান্ড রিমোট ম্যানেজমেন্ট, তারপরে ইন্টারনেট অফ এভরিথিং, এটা আপনি জানেন। এবং শুধু তাই না, রিসেন্টলি যে আহ, পরিবর্তনগুলো দেখতেছি সমাজে, সেই পরিবর্তনগুলোর মধ্যে যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা রিসার্চ নিয়ে সচেতন হচ্ছে। নট অনলি দ্যাট, স্টুডেন্টসরাও ইনস্টিটিউশন গুলাও রিসার্চের ক্ষেত্রে বেশ মনোযোগী হয়ে উঠছে। এইটা খুব ভালো লাগছে। তারা সাইটেশন, তারা আহ, আহ, উম, ইয়া টার্নিটিন, প্লেজারিজম, এইসব সম্পর্কে সচেতন হচ্ছে। তো এইগুলা ভালো লাগার বিষয় আর কি। হ্যাঁ, এই চেঞ্জ গুলা পাওয়া যাচ্ছে সোসাইটিতে। দ্যাটস গুড। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি স্যার কিভাবে আপনার গবেষণার মাধ্যমে SDG 4 এবং SDG 8 রাখছেন? SDG 4 এবং SDG 8 বুঝতে পারছি। SDG 4 এবং SDG 8 আমি আপনি অবশ্যই আমার প্রোফাইল থেকে আনছেন, এটা বুঝতে রাইট পারছি। স্যার। SDG 4 এবং SDG 8 দুটো হচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থাটাকে এনকারেজ করা। আমি আসলে আমার রিসার্চের সবসময় একটা মূল ফোকাস থাকে যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা যেটা আছে, অথবা আমার যে রিসার্চ ইন্টারেস্ট গুলো, সেইগুলো কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একটু সহায়তা করতে পারে। এবং SDG 8 যেটা, সেটা হচ্ছে যে সমাজের দরিদ্রতা দূরীকরণ। দরিদ্রতা দূরীকরণের জন্য সেটা হচ্ছে যে আমি আহ, কিছুদিন আগ পর্যন্ত পিওর HR সাইকোলজি নিয়ে কাজ করতাম। রিসেন্টলি একটু ডাইভার্ট হয়েছে এখান থেকে। ডাইভার্ট হয়ে আমি আসলে এখন চিন্তা ভাবনা করতেছি যে অন্টারপ্রিনিয়রশিপ নিয়ে, এবং অন্টারপ্রিনিয়রশিপ এইটার মাধ্যমে সোসাইটিতে কিভাবে ডেভেলপমেন্ট আনা যায়, হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। এবং এই অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু SDG 8টাও কভার করা যায়। হ্যাঁ, এইভাবেই আমি এই দুইটাকে রিলেট করি আর কি, SDG 4 এবং SDG 8 কে। থ্যাংক ইউ স্যার। স্যার, বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে আপনার গবেষণার অভিজ্ঞতা কি? কোন পরিবর্তনের প্রয়োজন মনে করেন? অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, এবং আমার আহ, গবেষণা তো ইউনিভার্সিটি গুলোতে করতেছি, আসলে অনেক লিমিটেশনস আছে। এগুলা যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে।
তবে বেশ কিছু লিমিটেশনস এর মধ্যে যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই ইউনিভার্সিটি গুলোতে লিমিটেশনস এবং রেকমেন্ডেশনস একসাথেই বলছি আর কি। ইউনিভার্সিটি গুলোতে অবশ্যই টেকনোলজি বেসড এবং রিসার্চ বেসড এডুকেশন আনা লাগবে, যেখানে রিসার্চ একটা বড় সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে। শুধু তাই না, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড লার্নিংস, যেখানে কিনা আমি রিসার্চে যা শিখছি, যা দেখছি, তা প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এবং এর সাথে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট সোসাইটির পলিসি মেকারদের কাছে থাকবে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই যে নতুন শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি অ্যাকুমুলেটেড, অর্থাৎ আমার ইউনিভার্সিটির সাথে অন্য একটা ইন্ডাস্ট্রির সম্পর্ক থাকবে, সেই ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলো সেগুলো আমরা ফাইন্ড আউট করব। হ্যাঁ, আবার ইন্ডাস্ট্রি যে প্রবলেমগুলো সেগুলো আমাদের কাছে সলিউশন চাবে তারা, আমরা সেই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল বেসড লার্নিং এবং টেকনোলজিক্যাল অনেক প্রবলেম ইউনিভার্সিটিতে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখা উচিত ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট এবং পলিসি মেকারদের, আই থিংক। থ্যাংক ইউ স্যার। ইমন, শুনতে পাচ্ছেন? আপনার আপনার ভবিষ্যৎ গবেষণার লক্ষ্য কি, এবং আপনি কোন নতুন গবেষণার ক্ষেত্রগুলোতে মনোযোগ দিতে চান বর্তমানে? আমার ভবিষ্যৎ গবেষণার লক্ষ্য, জি স্যার। ভবিষ্যৎ গবেষণার লক্ষ্য তো অনেক বিষয় আছে। যেমন আমরা অনেক দেশের রিসার্চারদের সাথে কাজ করছি কোলাবোরেশনে। তো যখন কিনা দেখি যে আসলে আহ, বেশ ভালো ভালো রিসার্চার, 2%, 1% রিসার্চার এই অ্যাওয়ার্ড দেয়, স্প্রিনজার, তারপরে উম, বিভিন্ন প্রতিষ্ঠান, তো ওরকম মাঝে মাঝে ভালো লাগে যে আমরা যদি এরকম পার্সেন্টেজ রিসার্চারের মধ্যে কবে আসতে পারবো। তো এরকম একটা টার্গেট আছে যে নিজেকে খুব ভালো মানের রিসার্চার এবং নিজের রিসার্চ ফাইন্ডিংস যেন সোসাইটিতে ইমপ্লিকেশন, অলরেডি আলহামদুলিল্লাহ, যেমন কোভিড এর মধ্যে একটা পেপার, সেটা উইলি টপ ডাউনলোডেড ছিল পেপারটা, আলহামদুলিল্লাহ। তো এরকম যদি আপকামিং কাজগুলো যদি এরকম ভালো রিকগনিশন থাকে, তো ভালো লাগবে। এবং বাংলাদেশের যে সমসাময়িক প্রবলেম গুলো আছে সেইগুলা ওভারকাম করে বাংলাদেশকে যদি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমার রিসার্চ যদি সেখানে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে, তাহলে আমি খুব খুশি হব অ্যাজ এ রিসার্চার হিসেবে। এবং নতুন যে রিসার্চার, সেই ক্ষেত্রে আহ, এই মুহূর্তে যে কাজ করতেছি, গণ অভ্যুত্থান বা বিপ্লব 24-এর যেটাই বলেন, সেইটা নিয়ে একটা কাজ করছি। এবং আপনিও তো এই কাজের সাথে জড়িত আছেন আমি যতদূর জানি, মেশিন লার্নিং নিয়ে আর কি। জি স্যার। 24-এর আন্দোলন নিয়ে এটার সাথে যুক্ত আছি, এবং নিজে বার্ন আউট নিয়ে দুই একটা কাজ করছি। সাথে অন্টারপ্রিনিউরাল ইন্টেনশন মেজারমেন্ট, ফিমেল অন্টারপ্রিনিয়র, এবং সেখানে রিলিজিয়ান কোনো ইফেক্ট ফালাই কিনা হুম। জি স্যার। সেইটাও কাজ করছি। আর কোন ক্ষেত্রগুলাতে যদি বলেন, তাহলে আমি অবশ্যই বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্ট, ইনক্লুশন ইন এক্সক্লুশন, সেই বিষয়গুলো নিয়ে আমার ফোকাস আছে রিসার্চের। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, আন্তর্জাতিক গবেষণাগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে আপনি কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং কিভাবে সেগুলো অতিক্রম করেছেন? আন্তর্জাতিক গবেষণার গুলোর ক্ষেত্রে এখানে আসলে মানে বেশ নানান মুখী চ্যালেঞ্জ বা এক্সপিরিয়েন্স হয়েছে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে, আসলে আমরা তো বাঙালি, উই আর নট দ্যাট মাচ এক্সপার্ট ইন ইন ইংলিশ। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রবলেম আমাদের চলে আসে, ভাষাগত বাধা। ওদের যেভাবেই লিখে দেই, দে আর নট স্যাটিসফাইড, এটা প্রুফ রিড করা লাগবে বা এটা আপডেট করা লাগবে, এরকম একটা বিষয়। তারপরও আহ, আহ, তারা অনেক অ্যাডভান্স টেকনোলজিতে, আমরা আসলে অতটুকু অ্যাডভান্সমেন্ট আসে নাই আমাদের। তারপরে সফটওয়্যার টুলস রিলেটেড কিছু প্রবলেম ফেস করি, যেগুলা দেশের বাইরে, যেমন আপনি জানেন বিভিন্ন লাইব্রেরিতে ওনা এসে পেপার গুলা পড়তে পারে সবাই, কিন্তু আমরা এখানে পাই না। হ্যাঁ, তারপরে উম, আর্থিক ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্টর থেকে যায়, যেখানে আন্তর্জাতিক গবেষক তাদের টাকা পয়সার পাবলিকেশন ফি গুলা তারা হয়তো বা বিভিন্ন অর্গানাইজেশন ফান্ড করে, আমরা সেখানে পাই না। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে
যে আহ, কোনো একজন অথর, এটা খুব মজার বিষয়, কোনো একজন অথর সে আমাদের সাথে কোলাবোরেশন করছেন, তার দেশটা ইন্টারন্যাশনালি স্যাংশন পাওয়া একটা কান্ট্রি। তো গ্রেট স্যার। আমরা যখন পেপার সাবমিট করতে গেলাম কোনো একটা ভালো জার্নালে, তো সেখানে সাবমিট করতে যায় আর দেখলাম যে আমাদের কাছে একটা মেসেজ আসছে যে ইন্টারন্যাশনালি স্যাংশন কোনো কান্ট্রি ওই পাবলিশারের কাছে মানে পেপার পড়তে মানে সাবমিট করতে দিবে না। তো তখন আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছিলাম, এবং এইটা আসলে সবার কাছে জানা না। এইটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে একটু জানাই দিলাম যে যদি ইন্টারন্যাশনালি স্যাংশন কোনো কান্ট্রির অথর যদি আপনার পেপারের মধ্যে থাকে, তাহলে সেই পেপার কিন্তু খুব একটা ভালো মানে আপনার টপ জার্নাল গুলাতে বা পাবলিশার গুলাতে সেখানে আপনি সাবমিট করা কষ্টকর হয়ে যায়। তো এরকম বেশ কিছু চ্যালেঞ্জ যখন কাজ করতে আসি তখন আসলে এনকাউন্টার করা লাগে জামিল। থ্যাংক ইউ স্যার। স্যার ফাইনালি স্যার একটা কোশ্চেন স্যার, ক্রীড়াবিদ এবং কোচ হিসেবে আপনার জি, অভিজ্ঞতা এবং শিক্ষার ক্ষেত্রে এর প্রভাব কেমন ছিল? অফকোর্স অফকোর্স। আমি আহ, আমার একটা কোটেশন আছে আমার সিভির মধ্যে, আমি সেটা সবসময় লিখি, যে যখন কিনা আপনি দেখবেন যে আপনার সন্তান 3টা এস এর সাথে যুক্ত, তখনই আপনার আর কোনো টেনশন করা লাগবে না। তার মধ্যে একটা এস হচ্ছে স্টাডি, 2 নাম্বার এস হচ্ছে স্পোর্টস, আর 3 নাম্বার এস হচ্ছে সালাদ। তো সেই ক্ষেত্রে খেলাধুলা, আমি ছোটবেলা থেকে খেলাধুলা প্রেমী এবং এখন পর্যন্ত খেলাধুলার সাথে যুক্ত। তো রিসার্চের ক্ষেত্রে এই খেলাধুলার সাথে যে এক্সপিরিয়েন্স সেটা যদি মার্চ করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে টিম কম্বিনেশন, রিসার্চের ক্ষেত্রে টিম কোলাবোরেশন, খেলার ক্ষেত্রেও টিমের একটা কোলাবোরেশন দরকার হয়। নেতৃত্বের একটা ব্যাপার আছে খেলাধুলার ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল এফোর্টের একটা ব্যাপার আছে, ঠিক রিসার্চের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার লাগবে। হ্যাঁ, এবং অর্গানাইজড এবং ম্যানেজমেন্ট, শুধু তাই না, ধৈর্য ধরার ক্ষমতা খেলাধুলার মাধ্যমে শেখা যায়, এবং এইটা যদি আমি রিসার্চের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করি তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় জামিল। থ্যাংক ইউ স্যার।